আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষা লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ১৬। ছাউনিটার চারপাশে শহরে বিশৃঙ্খল আবহ। পুরান ঢাকার সরু রাস্তাগুলো বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে উঠেছে। দুই পাশে পুরনো দালান, কার্নিস থেকে টুপটাপ করে পানি ঝরছে। লোহার গেট আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লালচে দেওয়াল বৃষ্টির পানিতে আরও গাঢ় হয়ে উঠেছে। গেটের সামনে জমে থাকা কাদামাখা পানিতে রিকশার চাকায় ঢেউ উঠছে বারংবার। রাস্তার পাশেই সারি সারি ফুচকা চটপটির দোকান। বৃষ্টিতে ওদের টিনের ছাউনি থেকে পানি গড়িয়ে পড়ছে। দোকানিরা তাড়াহুড়ো করে ভেজা পলিথিন টেনে রেখেছে খাবারের উপর। চারপাশে চায়ের দোকান, কেতলির ধোঁয়া বৃষ্টির ভেজা হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে। গরম চায়ের গন্ধে ভিজে মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। ছাউনিটার নিচে শিমলার মতো আরো কয়েকজন দাঁড়িয়েছে। কারো হাতে বই, কারো হাতে ভেজা ছাতা। অটো আর সিএনজি চালকেরা সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে। ভাই, বৃষ্টি কম ভাড়াই যাব না। চারিদিকে পানি জমে যাওয়ায় গাড়ি রিকশার হর্ন আর পানির ছিটে একসঙ্গে মিশে শহরের নিজস্ব কোলাহল তৈরি করছে। আকাশটা ভারী ধূসর, সূর্যের আলো একটুও নেই। হাওয়াটা কেমন ভ্যাপসা, কিন্তু বৃষ্টির জন্য খানিকটা স্বস্তিও আছে। ছাউনিটা পুরো লোহার তৈরি, উপরে ঢেউটিন, চারপাশে আধা ভাঙা দেওয়াল। বৃষ্টির পানি টুপটাপ করে ফোঁটা ফোঁটা পড়ে ছাউনি থেকে, কিছু জায়গা ছুঁয়ে ছুঁয়ে ভেতরেও ঢুকছে। ভেতরে দুটো লম্বা বেঞ্চ আছে, কাঠের রং মলিন হয়ে গেছে, কোথাও কোথাও ভিজে পিচ্ছিল। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ। এক কোণে আবর্জনা জমে কাদার সঙ্গে মিশে গেছে। সেই বেঞ্চগুলো দখল করে বসে আছে কিছু বকাটে ছেলে। ওরা এখানে প্রায় আড্ডা দেয়, সিগারেটের ধোঁয়া ছড়ায়, উঁচু গলায় গল্প করে। আজ বৃষ্টির কারণে আরো খামখেয়ালি হয়ে উঠেছে। শিমলাকে ভেজা কামিজে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের চোখ চকচক করে উঠল। একজন মুচকি হেসে কুনুই দিয়ে পাশের জনকে ঠেলল, দেখ দেখ, ভিজে গেছে পুরোটা। আরেকজন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ছাতা নাই বুঝি? আমাদের ছাতার নিচে আসলে তো ভিজতে হতো না। তৃতীয়জন একটু জোরেই হেসে উঠল, ওখানে দাঁড়িয়ে থাকলে আরো ভিজবে। কাছে এসে গরম গরম গল্প করলেই তো পারো, আমরা তোমায় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওদের দৃষ্টি শিমলার গায়ে এসে বিচ্ছে বারংবার। কেউ খোলা চোখে তাকাচ্ছে, কেউ ঠোঁট বাঁকিয়ে হাসছে। শিমলা অস্বস্তিতে এক পাশে সরে দাঁড়ালো, কিন্তু ছাউনির নিচে জায়গা কম। ওরা ইচ্ছে করেই আরো কাছে সরে আসছে। বৃষ্টি তখনও ঝমঝম করে নামছে। রাস্তাটা কাদা পানিতে ভরে গেছে। ছাউনির নিচে দাঁড়িয়ে শিমলা যখন ছেলেগুলোর কথাই অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই পাশ দিয়ে এক ঝটকায় একটা বাইক এসে ধীর হলো। কালো হেলমেট পরে বৃষ্টির মধ্যে দিয়ে তাকিয়ে নিল চারপাশ। সে আর কেউই নয়, অঙ্কুর আহনাফ। ছাউনির ভেতরে হাসাহাসি আর শিমলার বিব্রত মুখ একসঙ্গে তার চোখে ধরা পড়ল। বাইক থামিয়ে হেলমেটটা সামান্য খুলতেই চোখে মুখে রাগের ঝলক দেখা গেল। ভিজে চুল কপালের উপর লেপ্টে আছে, তবুও তার দৃষ্টি ধীর। অঙ্কুর বাইক থেকে নেমে শিমলার দিকে এগিয়ে গেল। শিমলার চোখে তখন বিস্ময় আর স্বস্তি একসঙ্গে। বেঞ্চে দাঁড়িয়ে থাকা ছেলেরা হকচকিয়ে গেল। কিছুক্ষণ আগে যারা হেসে খুনসুটি করছিল, তারা এখন কেমন গম্ভীর হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। অঙ্কুর এসেই একটা ছেলের ঘাড়ে হাত রেখে বলল, ও হে জুনিয়র, তোমার ডিপার্টমেন্ট কি? আর সামনের মেয়েটাকে কতখানি ভালো লেগেছে? ছেলেগুলোর বুঝতে বাকি রইল না, ক্ষমা চাওয়া শুরু করলো। তাতে কি আর অঙ্কুরের মন ভরে?
দু-চারটে কিলঘুষি দেওয়া তো তার জন্য একেবারেই ফরজ কাজ বলা চলে। সে তাই করে। সেই আঘাত করতে গিয়ে হাতটাও কেটে যায়। তবুও পরোয়া করে না অঙ্কুর। সে শিমলার সামনে এসে গম্ভীর গলায় বলল, চলো, বৃষ্টি থামার অপেক্ষা করো না, আমি নিয়ে যাচ্ছি। শিমলা আতিপাতি করে বলল, মানে? মানে তুমি আমার সঙ্গে যাবে, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শিমলা চোখের চশমাটা ঠিক করে অঙ্কুরের বাইকে বসলো। অঙ্কুর বলল, হাতটা কাঁধের উপর রাখো। আর শুনো মেয়ে, একদিন বৃষ্টিতে ভিজলে মহাক্ষতি হবে না, অসুখ করবে। তবুও চলো, একসঙ্গে ভিজি, একসঙ্গে অসুস্থ হই, ব্যথাগুলো একসঙ্গে অনুভব করি। তীব্র জ্বরে তোমাকে যাতেই আমার বারবার মনে পড়ে, কেবল এতটুকুর জন্যই আমার যে প্রেম ব্যাধির বড্ড প্রয়োজন। শিমলা সেই কঠিন কথার কোনো সহজ মানে খুঁজল কিংবা কখনো খুঁজবে কিনা তা জানা নেই, তবে তার ঠোঁটের কোণে হাসি ঠিকই ঠিকরে পড়ল। তৃষাটা ক্লাসে এসে হাঁপিয়ে শেষ। ক্লাস শেষ আজকের মতো, এক্ষুনি লেকচার শেষ হয়ে যাবে। এখন আর প্রেম ভাই তাকে না ছাড়লেও পারত। শার্টটা খুলে ওই লোক পিঠে মুখ লাগিয়ে তৃষাকে দিয়ে মালিশ করিয়েছে পিঠটা। কেবল কি তাই, কপালটাও মালিশ করিয়ে নিয়েছে, চুলগুলো টেনেও দিতে হয়েছে। কি একটা জীবন! পরের দাসত্ব করতে করতেই জীবনটা শেষ হবে তৃষার। ছুটির পর আজ তৃষা একাই বের হলো আজকে। শিমলা একটা ক্লাস করেই বাড়ি চলে গিয়েছিল। মনে হয় কিছু একটা হয়েছে। তৃষা গেটের কাছে আসতেই দেখলো প্রত্যুষের গাড়ি। প্রত্যুষের গায়ে একটা নেভি ব্লু ব্লেজার। সে চোখে রূপচশমা লাগিয়ে এক হাত পকেটে গুজে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। তৃষা কাছে এগিয়ে আসতেই বলল, আরে আপনি? এই পথে কাজে এসেছিলাম, ভাবলাম বাসাতেই তো যাওয়া হবে লাঞ্চের সময়, যাওয়ার সময় তোমাকে সঙ্গে করেই নিয়ে যাই। তৃষার ভেতরের সব ক্লান্তি আর কষ্ট এক মুহূর্তেই দূর হয়ে গেল। সে গাড়িতে উঠে বসতে যাবে, তার আগেই প্রত্যুষ বলল, এই ওয়েট, বলেই সে গাড়ির দরজা খুলে দিল। তৃষার তো এবার লজ্জায় মরে যাওয়ার মতোই দশা হয়েছে। সে কি যে করবে। এই প্রত্যুষ তাকে ভালোবেসে ফেলেছে, তাই না? তৃষা জানতো তাকে ভালো না বেসে থাকা একেবারেই অসম্ভব বিষয়। সে ভালোবাসার মতোই একটা মেয়ে, কি করে প্রত্যুষ তাকে না ভালোবেসে থাকতে পারে। গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে প্রত্যুষের ফোনে একটা কল এলো। সে রিসিভ করতেই অফিসার ইমার্জেন্সি অফিসে আসতে বলল। বিবাহিত নারীদের যেই লোকটা খুন করেছে তাকে নাকি একজন দেখেছে। লোকটাকে অফিসে আনা হয়েছে। প্রত্যুষ তৃষার দিকে তাকালো একবার, তারপর সবটা খুলে বলল, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তৃষার মন একটু তো খারাপ অবশ্যই লাগলো। সে একটা ঘাড় নিঃশ্বাস ছেড়ে বলল, সমস্যা নেই, আপনি যে আমায় নিতে এসেছেন এটাই অনেক। তৃষা গাড়ি থেকে নামার আগেই হঠাৎ প্রত্যুষের চোখ গেল প্রেমের দিকে। সে সবেমাত্র বাইকে উঠে বসেছে, বাসাতেই তো সে যাবে। প্রত্যুষ গাড়ি থেকে নেমে প্রেমকে ডাকলো। প্রেম প্রথমত প্রত্যুষকে দেখে সরু চোখে তাকালো। এই আইনের লোক হলো অ্যালার্জির আব্বা। সে না চাইতেও বাইক নিয়ে কাছে আসতেই প্রত্যুষ বলল, তৃষাকে নিতে এসেছিলাম, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই তো বাসায় যাচ্ছিস, যা না, ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আই। আপাতত বৃষ্টি বন্ধ হয়েছে, একটু পরেই আবার নামবে নামবে ভাব। প্রেম ভাবলেশীনভাবে জিজ্ঞাসা করল, তো সে কোথায়? আমার গাড়িতে। নামতে তো বলো। প্রত্যুষ গাড়ির দরজা খুলে নিজের হাত বাড়িয়ে দেয়, নামো। তৃষা একটু অবাক হয়। ইস, খালি লজ্জা আর লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে প্রত্যুষের হাতের উপর রাখল। প্রেমের তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল সেই হাতের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জলদি,
খালি আইনের লোকদেরই ইমার্জেন্সি থাকে না, তাদের থেকেও বেআইনিদের বেশি থাকে। প্রেমকে দেখে তৃষার মুখটা পেঁচার মতো হয়ে গেল। কিন্তু প্রত্যুষ যেহেতু এই হারে বজ্জাতটার বাইকে বসতে বলেছে, তখন তো আর তৃষা তার কথা অমান্য করতে পারে না। ফিউচার স্বামীর কথা না শুনলে পাপ লাগে। এত বড় পাপ তৃষা কি করে করবে? তৃষা বাইকে উঠে বসতেই প্রত্যুষ বলল, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। প্রেম জুড়েই চালাবে, তৃষার আবার জুড়েই পছন্দ, তাই না তৃষা? তৃষা থতমত খেয়ে গেল। এই লোক দেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃষা মেকি হেসে বলল, হ্যাঁ প্রত্যুষ, আমার আবার জুড়ে না হলে চলে না। ইয়ে মানে। প্রত্যুষ হেসে বলল, কথাটা মাথায় রাখলাম। পাশ থেকে প্রেম আবার বলে উঠল, মাথাতেই রাখো, মুখে আর আনার দরকার নেই। বাইকের গতি ৩০০ এর কাছাকাছি। তৃষা খামছে ধরে আছে প্রেমকে, বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি ভালো একটা সময় পেরিয়ে যাওয়ার পর প্রেম বাইকটা থামায়। এতক্ষণ এই তৃষা চেঁচিয়ে তার কানটা ঝালাপালা করে দিয়েছে। তৃষা বাইক থেকে নামার পর চারপাশ ভালো করেই দেখলো। এখানে খালি জঙ্গল আর জঙ্গল। এই লোকের কেন যে এত জঙ্গল পছন্দ? কোথায় এসেছি আমরা? প্রেম জবাব দেয় না। সামনে একটা ইটের ঘর। বৃষ্টি শুরু হয়েছে বলে প্রেম তৃষার হাতটা ধরে জলদি তাকে ওই ঘরটায় নিয়ে যায়। তৃষা ততক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে যখন প্রেম তার গালে কষিয়ে একটা চল লাগায়, তখন চুপসে যায় তৃষা। এই জন্যই গুরুজন বলে, সোজা কথাই কাজ না হলে আঙ্গুল বাঁকাতে হয়। ইটের বাড়িটিতে বাইরে থেকে ভাঙা, বিধ্বস্ত লাগলেও ভিতর থেকে অন্যরকম। তা তৃষা তখন বুঝে যখন প্রেম পকেট থেকে চাবি বের করে তালা খুলে। ভেতরে একটাই বিরাট রুম, বাথরুম, রান্নাঘর, বারান্দা, সবই এক জায়গায়। প্রেম এসেই গা থেকে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। লোকটা মাশাল্লাহ যেই ঘাম দিয়েছে, ওই যে সিক্স প্যাকটা আছে না, ওটা বেয়ে বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। সেই বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। প্রেম তৃষার দিকে তাকাতেই সে চোখ নিচে নামিয়ে ফেলল। তা দেখে প্রেম বলল, নেওয়াজ বাড়িতে ফোন করে জানিয়ে দাও তোমার বান্ধবীর বাবা অসুস্থ, আজকে তুমি ওদের বাড়িতেই থাকবে। মানে কি? আপনি কি করতে চাইছেন আমাকে বলবেন? কল করো তুমি, ধমকে উঠল প্রেম। তৃষা আতঙ্কে ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা ভঙ্গিতে কলটা শেষ পর্যন্ত করতে বাধ্য হলো। পুরোটা সময় প্রেম কেবল তাকিয়েছিল তৃষার হাতের দিকে, ডান হাতের কবজির দিকে। কথা শেষ হতেই প্রেম তৃষার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তৃষা তাকে জিজ্ঞেস করে, এখানে কি করতে এনেছেন বলবেন? আর এখানে আমাকে জোর করে আটকে রাখার মানে কি? আমার মন চেয়েছে তাই, বলেই প্রেম রান্নাঘরে যায়। সেখান থেকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার মাথায় তখনও কিছু ঢুকছেই না। প্রেম এসে তার পাশে বসলো, চাকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্রত্যুষ তোমার বড় ভাই তাই না? হুম। তাহলে নাম ধরে ডাকলে কেন? মন চেয়েছে তাই। এখন যদি আমিও তোমার জিহ্বাটা কেটে ফেলি, না মানে আমার মনেরও তো একটা চাওয়া পাওয়া আছে। প্রেম ভাই, আপনি একটা সাইকো, তা জানেন? কোনো সাধারণ মানুষের পক্ষে এসব করা সম্ভব নয়। আমি সাইকো? যেহেতু সাইকো বলেই দিয়েছ, তাহলে তো সাইকোনেস দেখাতেই কোনো সমস্যা নেই। আমি বাড়ি যাব। বাড়ি তো আমারই। আমি যখন নিয়ে যাব তখনই যাওয়া হবে তোমার। প্রেম তৃষার সেই ডান হাতের কবজি টেনে তাকে নিজের কাছে টেনে আনে, হাতটা জোরপূর্বক রাখে তার বুকের উপর। তৃষার চোখ যায় ডান পাশের বুকের উপর করা ট্যাটুর উপর। প্রেম সেই হাট আকৃতির ট্যাটুর উপর তৃষার হাতটা রেখে বলে, এই হৃদয়ে এত আঘাত দিচ্ছ কেন?
আপনি ছাড়ুন আমাকে। তৃষা হাত ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল। পুনরায় বলল, আপনি নোংরা, বুঝলেন? কালো রং আপনি। আপনার হাতে হাত রাখলেও মানুষ অন্ধকারে ডুবে যাবে। প্রেম তৃষা উঠে যেতেই এবার একটা জোরে সুরে ধমক দেয়। হাতটা ধরে বলল, যা আমার তা অন্য কারো হলে আমি সবার আগে ওই জিনিসটাকেই নষ্ট করে দিই। আমার জিনিস অন্য কারো স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও আমার সহ্য না। কটাতা বলতে দেরি, কিন্তু তৃষার ডান হাতে চাকুটা দিয়ে আঘাত করতে বিন্দুমাত্র দেরি করল না প্রেম। ব্যথায় তৃষা চিৎকার যে করবে তারও উপায় নেই। মুখটা চেপে ধরে অনবরত দমকে যাচ্ছে প্রেম। ডান হাতের কবজি থেকে রক্ত পড়ছে, গড়িয়ে পড়ছে তৃষার চোখ দিয়ে পানি। প্রেম ব্যথার জায়গায় আরো শক্ত করে চেপে ধরে বলল, আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে এই প্রেম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে তৃষা। খুদার কসম, মেরে বুড়িগঙ্গায় লাশ বাসাবো। ইটের তৈরি বাড়িটার চারপাশ সবুজে মোড়া অরণ্য কানন, লালচে খোয়া দাগা। ইটের দেওয়ালগুলো কোথাও কোথাও শ্যাওলাই ঢাকা। বৃষ্টির জলে আরো গাঢ় হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানালা দিয়ে ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির ছাদে টালির আবাস, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানালার গায়ে লতা গুল্ম জড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বাঁশঝাড় মিলিয়ে ঘন আচ্ছাদন। এতটাই যে দূর থেকে পুরো বাড়িটাই অর্ধেক ডেকে যায়। উঠোনে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে গেছে, তার উপর ভেসে বেড়াচ্ছে কলা পাতার টুকরো। পাশেই একটা পুকুর, গোলা জলে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ। ভেজা বাতাসে সুদা গন্ধ ছড়িয়ে পড়ছে। দূরে ঝিঝি পোকার ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখনও মেঘ ঘনীভূত। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি, সঙ্গে টুপটাপ বৃষ্টির শব্দ। ইটের দেওয়ালে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। শ্যাওলা ভেজা দেওয়াল চকচক করছে অদ্ভুত আলোয়। বারান্দার জানালা আধখোলা, ভেতর থেকে কেরোসিন বাতি কিংবা হলুদ আলো ঝিকমিক করছে। আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরের অন্ধকারে ছড়িয়ে পড়ছে। চারপাশে আম, সুপারি, বাঁশঝাড়ে বৃষ্টির ফোঁটা জমে টুপটাপ করে ঝরে পড়ছে। বাতাসের ঝাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলেমিশে রাতকে আরো গভীর করে তোলে। পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে চকচক করছে। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে কণ্ঠ ফাটিয়ে। এখানে এত মশা কেন তৃষা জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে। এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে। তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই কাটাছিটাই ভয় নেই তার। রক্ত দেখলেও লাগে না। কিন্তু এমন হুট করেই হাতটা কেটে ফেলবে কেউ চোখের সামনে, এটা কল্পনার বাহিরে ছিল। একটাবার ভাবলো না। এমন মানুষ তৃষা এর আগে কখনোই দেখেনি। আর কেন সে তৃষার সঙ্গে সবসময় এত রুড বিহেভ করে তা সে নিজেই ভালো জানে। আবার কিছু জিজ্ঞেস করলে উল্টো আরও শাস্তি পোহাতে হয়। মুখ খুললেও বিপদ, আর না খুললেও। হাতটা কেটে আবার নিজেই ওষুধ লাগিয়ে পট্টি করে দিয়েছে। তৃষা পেছনের দিক থেকে প্রেমের ব্যাকসাইড দেখল। এই লোকের কি জামা কাপড় নেই? নেংটু চলাফেরা কেন করে? ইপটিজিং করছে না তো? তৃষার ফোনটা প্রেমের কাছে, দিচ্ছেও না। আরেকবার চাইলে বোধহয় আশ্রে ভেঙে ফেলবে। প্রেম ভাই, আপনার নুডলস কি রান্না হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমায় কিডন্যাপ করেছেন। কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলসও রান্না করে খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমাকে? আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা। তোমার মতো বাঁদরমুখীকে দেখলে কেবল আমার গা ঘিন ঘিন করে। আন্ডারস্ট্যান্ড?
এতই ঘৃণা লাগে তো ছেড়ে দেন, বাড়ি নিয়ে চলুন। প্রেম সরু চোখে পেছনে ঘুরে দাঁড়াতেই তৃষা আবারও গুটিসুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে এসে দাঁড়ালে ইদানিং ভয় হয়, আবার ভীষণ রাগও। মাঝে মাঝে মন চাই একে খুন করে রাস্তা ক্লিয়ার করতে, আবার মাঝে মাঝে মনে হয় কোনোদিন না জানি তারই হাতে সে খুন হয়ে যায়। সিদ্দিক নেওয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তার নাতি যে উন্মাদ তা কি সে জানে? পাবনার মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করতে হবে। দেশে যেই পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, তাতে পরে যদি সিট খালি পাওয়া না যায়। প্রেম গরম গরম নুডলস বাটিতে ঢেলে তৃষার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো, এখানে আপাতত খাওয়ার কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ, এখানে আসার পর একবারও খাওয়া হয়নি। খাও। তৃষা গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়ে পারল না। হাতটা কেমন যেন ঝিমঝিম করছে। প্রেম লক্ষ্য করে বাটিটা তুলে চামচে নুডলস দিয়ে ফু দিয়ে বলল, হাঁ করো। তৃষার দিকে এগিয়ে দিল। তৃষা রীতিমতো অবাক। এই লোক একটু আগেই তার হাতের কি হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দিচ্ছে। বিষ মেশানো নেই তো আবার? ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল, আমি পারবো, আমাকে দেন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমন করে ঠিক তেমন করছেন। সুবিধা লাগছে না। মুরগি আমার এমনিতেও অপছন্দ, আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না? তাই বলে আপনি চাইলেই আমি আপনার হাত থেকে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসাও নই, আর মহিয়সী নারীও নয় যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশের যা জনসংখ্যা, দু চারটে না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোথায়? ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম গড়বে। হাউলে কিছু বললেন নাকি? নো। আমার ফোনটা দেবেন? প্রত্যুষ ভাইকে একটু কল করতাম। কেন? সরু চোখে তাকালো প্রেম। উনি চিন্তায় আছেন হয়তো। বাসায় জানালেও তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিল। তার চেয়ে বড় কথা, আপনাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? প্রেম হাতের গরম বাটিটা তৃষার গায়ের উপর ছাড়তেই মুহূর্তেই চিৎকার করে ওঠে তৃষা। আপনি কি মানুষ? আমি কি করেছি প্রেম ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়ায় এত মানুষ থাকতে জীবন কেন আমায় বারবার খুন করার জন্য পিছনে পড়ে আছে? তৃষার চোখে জল। গরম নুডলসের জলগুলো পড়ছে তার পেটের উপর। খুব একটা পড়েনি, পড়ার আগেই প্রেম ধরে ফেলে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে? আপনি ইচ্ছে করে কিছুই করতে জানেন না। সব দোষ তো তৃষার, চেঁচিয়ে ওঠে তৃষা। প্রেম মুখ চেপে ধরে তার, চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আস্তে কথা বলো, মেয়ে মানুষের গলা নিচুতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি। আরেকবার আমার সঙ্গে চেঁচালে গলার রগটা টেনে ছিঁড়ে বের করে আনবো। তৃষা চোখের জল নিয়ে নিজের জামার দিকে তাকায়। এই জামা আর পরার মতো অবস্থায় নেই। প্রেম তাকে টেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপর লেগে থাকা চুল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামাই ভিজে একাকার। প্রেম ওয়ার্ড্রবের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করে বলল, এই বাসায় আমার তেমন জামা কাপড় নেই, তুমি এই সাদা শার্টটা পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যে প্যান্ট পরে আছো চালিয়ে দেও না, ওইটা দিয়েই রাতটা। এই ওয়েট এক মিনিট, লুঙ্গি পরবে তৃষা? আপনার লুঙ্গি আপনিই পরেন, শর্ট প্যান্ট দেব নাকি? প্রেম ভাই, আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো, যদিও তোমাকে ওই অবস্থায়
হলিউডের নায়িকা লাগবে না। তুমি তিশার বাচ্চা, তিশার বাচ্চাই থাকবে। তিশা ঝাড়ি গিয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে সে টানাটানি করে। যদিও সে বাসায় স্কার্ট, টি-শার্ট, শার্ট এসব বেশিই পরে, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে। একটা অদ্ভুত রকম আকর্ষণ করার মতো গন্ধ লেগে আছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা নেশা লাগছে কেন তৃষার? তৃষার নিচে সেই ঢিলাঢালা জিন্স প্যান্টটাই সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলে রেখেছে। বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়। তখন নিজের চুল নিজেকেই টানতে ইচ্ছে করে। প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামলা তৃষাই আছে, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয়। কিন্তু তৃষার তো এখনো তেমন কেউই হয়ে উঠছে না। তাও একটু লাইন ফাইন করতে চাই, মাছ দিয়ে প্রেম ভাই সব কিছুকেই একেবারে জগাখিচুড়ি করে দেয়। তৃষা বের হয়ে দেখলো প্রেম কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তৃষা বের হতেই প্রেম একবার তাকে দেখেই চোখ সরিয়ে নিল। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেকে কি যে মনে করে। নিজেকে তারা যতই মৎস্যকন্যা এরিয়েল ভাবুক না কেন, বস্তুত তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আরশুলা। তৃষা মুখটা বেঁচি কেটে হাই তুলল। তার শরীর আজ অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানায় শোয়ার জন্য আসতেই প্রেম তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে না, আমি নোংরা বিছানায় ঘুমাতে পারি না। তো আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কার তো আছেই। এইটা আমার বাড়ি, আমার সব কিছুই। তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানায় একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে কি করতে শুভ? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে। মালিক আর কাজের মেয়ের মধ্যে পার্থক্য কি বুঝো না? যাও তুমি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। তৃষা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। প্রেম তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে হুইস্কির বোতলটা বের করে ঢাকনা খুলে গটগট করে গিলতেই তৃষা বলল, ছি প্রেম ভাই, আপনি আর কত নিচু হবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে। এসব খাওয়া ভালো না, তা জানেন? এসব খেলে বেশি দিন বাঁচবেন না, বলে দিচ্ছি। আপনার তো আপনার হবু বউয়ের জন্য মায়া মমতা বলে কিচ্ছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। প্রেম পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতেই তৃষা চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর নয় কাঁধে তুলে হাঁটা ধরবে তৃষা। এটা বেচে প্রতিশোধ নেবে। ঘুমাক আগে এই লোক। তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘুরে, তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তৃষার মদ খাওয়ার মতো টাকাই নেই, তাই কখনো ট্রাই করা হয়নি। একটা গ্লাস নিয়ে এসে পিটপিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি, প্রেম ভাই, আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, দেবেন কি একটু? গুঁড়া দুধ ভেবে চেটে চেটে খাবো। পরক্ষণেই তৃষার মনে হলো প্রেমবাই তো হাড়ে বজ্জাত হাইব্রিড করলা, সে জীবনেও দেবে না। ভীষণ কিপটে লোক একটা। উল্টো নাক কুচকে হয়তো বলবে, চেটে চেটে কারা খাই জানো তৃষা? কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ? তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনি, পোস্ট করার আগে তার সঙ্গে কুকুরের একটা ছবি লকাস করে লাগিয়ে ক্যাপশনে বড় বড় দেবে, একই মোড়া, তবু কেন এত আলাদা? আহা, কি হৃদয় বিদারক পোস্ট মায়েরি। তৃষা ভ্রম থেকে বের হয়ে একবার প্রেমের দিকে তাকালো। সে একটু করে মদ খাচ্ছে আর ফোনে গুলাগুলির গেম খেলছে। দিতে মন চাইছে তার পেছনে একটা গুলি ঢুকিয়ে। তৃষা সোফার উপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল। তাতেই তৃষা চিৎকার করে উঠল, আরে বাতি তো জ্বালান,
আপনাকে আমার সুবিধার মনে হয় না। চেহারা দেখলেই মানুষ চিনতে পারি। প্রেম বাতি জ্বালালো না, কেবল নিজের ডান হাতের উপর মাথাটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চিনলেই হবে, মনটাও চেনা দরকার। আর শোনো, তোমায় দেখলেই শরীরের লোমকূপ অবধি নড়ে উঠে। বিচা পোকা চিনো? ওইসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলেও প্রেম নেওয়াজের ওই রকম একটা ফিলিংস হয়। তৃষা মুখ বাঁকিয়ে উল্টো পাশ ফিরে বলল, আপনাকে দেখলেও আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই, উল্টে অবশিষ্ট ফিলিংসগুলোও নষ্ট হয়ে যায়। প্রেম আর জবাব দিল না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক, ভালোই হবে। তৃষার মাথায় কিছু একটা চলছে। বেটা ঘুমাক, তারপর সে না হয় কিছু একটা করবে। আজকের সকালটা কত সুন্দর। মেঘের আড়ালে সূর্য লুকোচুরি খেলছে। আকাশের স্টান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেওয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে। বারান্দার কাঠের রেল ভিজে কাতর। ভিজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আছে। ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে। ফুলের ছোট্ট কুডুম্বিতে জমে থাকা জল আকাশকে ধারণ করেছে। আর তার উপর ভেসে উঠেছে ভোরের প্রথম নরম আলো। ঘড়ির কয়টা বাজে তৃষার জানা নেই। রাতে কখন ঘুমিয়েছে তাও নয়। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব। সে প্রেমের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই একরাশ উষ্ণতা ছড়িয়ে আছে। তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে আছে। পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে। আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে, কুরবালিশটা আজ যেন অন্যরকমই লাগছে। হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ ফেলতেই তৃষাত্ম মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে, প্রেম ভাই, আপনি আমার সঙ্গে কি করছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশ থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের উপর দিয়ে বলল, আরে ভাই, ঘুমাতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি। প্রেম ভাই, অনেক হয়েছে। আপনি আমি এক বিছানায় কেন? আপনি আমার সঙ্গে লেপ্টেছিলেন কেন? প্রেমের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতেই চেয়ে বলল, তুমি আমার বিছানায় আছো তৃষা নুজায়াত। আমার এখানে তুমি এসেছ। ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখানে ভালো সাজার নাটক করছো তৃষা। বাই দা ওয়ে, রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকারই কথা। লুট বেশি পড়লে মানুষ অনেক কিছুই ভুলে যায়। হ্যাঁ? শোনা, না, হ্যাঁ বলো। প্রেম নেওয়াজের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? ছি তৃষা, ছি। তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছি। ওয়েট। তৃষা ঘাবড়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এই না প্রেম ভাই, তাকে কিছু বলবেন না। বদলে আমার সব কথা শুনবে তো? হুম। সব? হুম, সব। প্রেম স্বাভাবিক হয়ে বলল, তাহলে কাছে আসো। কাছে আসতে বলে প্রেম নেওয়াজ তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা এক মাসও গোসল না করে থাকতে পারবে। এই প্রেমকে যে করেই হোক শায়েস্তা করতেই হবে। রাতে কি করে উপরে গেল মনে পড়ছে না, তবে খুব ভালো করেই মনে পড়ছে প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চুরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গটগট করে পান করেছে। কোকাকোলাই তো ছিল, তবে স্বাদ বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই। কোকাকোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় শুয়েছে। কিছু কি হয়েছে তাদের মধ্যে? শরীরটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেলল না তো?
তৃষা রুমের মধ্যে পায়চারি করে পেছনে হাত দিয়ে কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফেনা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা ভেঙে যাবে। বেটা হাইব্রিড করলার মুক্ত নয়, লাগাম ছাড়া ঘোড়া। আর একটা শরীর আছে বলে যা তা করবে নাকি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে, তার জন্য কি এখন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই প্রত্যুষ্ট এমন ল্যাংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে তার মা চোখের নিচে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। প্রেম গোসলখানা থেকে বের হয় কালো রঙের একটা তোয়ালে নিচে পেঁচিয়ে। গলায় সেই কালো কাইটনের মতো দেখতে চেইনটা ঝুলছে। সম্ভবত ওটা কাইটনই হবে। কেবল তার মাথায় একটা গিটারের লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা। প্রেম ভাইয়ের ঝাঁকড়া গার সুই সুই চুলগুলো থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। চুলের সেই পানি সুঠাম দেহে গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি চোখের মণিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে আছে, চাহনি নেকড়েদের মতো। এগুলোকে ফক্স আই বলে, তাই না? প্রেম গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তৃষা সঙ্গে সঙ্গে বলল, আসেন প্রেম ভাই, দেখেন আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাঙ্গিয়া। কম্বিনেশনটা কেমন, জোসনা? রাতে এত কিছু হলো, তুমি গোসল করবে না? এইদিকে আসো। হলো মানে? থাক, লজ্জা পেতে হবে না। কাম। আসবো না, লজ্জা নেই আপনার। আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখে দেখেও কাল রাত নিজের কার্য উসুল করেছ। না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে আছেন কেন? আমি ১ থেকে ৩ পর্যন্ত গুনব। তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে? সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া। ওই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওইসব খেয়ে আমার সঙ্গে কি করেছো দেখাবো? আমি কাউন্ট শুরু করলাম। ১, ২, তো আসছি, ওয়েট। দ্যাটস মাই গার্ল। তৃষা ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে। তা দেখে প্রেম সরু চোখে বলল, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলেই সে তৃষার হাত ধরে টান দিতেই তৃষা ফেনার সঙ্গে পিছলা খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম ভাই তো তাকে সাহায্য করলই না, উল্টো হাতটা ছেড়ে দিল। তৃষা মাটিতে পড়ে ও মা গো বলে চেঁচিয়ে উঠতেই প্রেম ওয়াশরুমের দরজা লাগিয়ে পুনরায় ভেতরে ঢুকে যায়। যাওয়ার আগে বলল, জাস্ট ২ মিনিটের মধ্যে যেন এই ফেনা পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙাবো সোনা। নেওয়া স্কুটিরে প্রেমের বাইকটা ঢুকতেই তৃষা যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে। প্রেম একা একা খেয়েছে, তাকে একটুও সাধল না। কেবল বলল, খাবার সামনেই আছে, সাধতে পারবো না। মন চাইলে খাবে, মন না চাইলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার খেতে মন চাই? বেটা ডিম আর পাউরুটিগুলো নিজের পেটে সেটিয়েছে। আর অদ্ভুত মানুষ সে, সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ এত স্ট্রবেরি কেমনে খায়, তাও আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে। বাড়ির মধ্যে তৃষা ঢুকার আগেই প্রেম বাইক থেকে নেমে পিছন থেকে তার ওড়না টেনে ধরে বলল, এই যে মিস, অ্যালার্জির ওষুধ যে এতগুলো খেতে হলো আপনার জন্যই। ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো। দূরে গিয়া মর লুচ্চা বেড়া, রাতে তোকে আমি বিষ দেব, বুঝলি? বেরিয়া ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু ক্ষয় ফুটছে। এই না, সরি। তৃষা বাড়ির ভেতর ঢুকতেই দেখল
খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রত্যুষও সেখানে বসে আছে। তৃষাকে দেখতে পেয়ে হেতিজা বলে উঠলেন, এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছেন? সুস্থ হয়েছেন তো? তৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখল। প্রেম তখন টেবিলের উপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতেই রাগে তৃষা চোখ সরিয়ে হেতিজাকে হাসি মুখে উত্তর দিল, জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই প্রেমের জন্য এখন তাকে মিথ্যেটাও বলতে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যা বলতে। লোকটা যদি কখনো শুনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কখনো কি তৃষাকে আপন করবে? এই একটা কথা ভাবলেই কেমন কান্না পাচ্ছে তৃষার। সিদ্দিক নেওয়াজ টেবিল ছেড়ে উঠতেই হেতিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায়। প্রেম আজকে না খেয়েই কলেজে গেছে। তৃষা প্রত্যুষের পাশে টেবিলে বসেছে, আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি, নজরটা বাজপাখির মতো। তৃষা কমলার জুসটা হাত বাড়িয়ে নিতে গেলেই প্রত্যুষ তার হাত চেপে ধরে বলল, আল্লাহ, হাতে কি হয়েছে? তা কিছু না। কিছু না হলে কি ব্র্যান্ড এইড লাগানো? প্রত্যুষ তার হাত ধরে বলল, চলো ডাক্তারের কাছে যাই। তৃষা আর চোখে সামনে বসে থাকা প্রেমের দিকে তাকাতেই আটকে ওঠে, হাতটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানকভাবে তাকিয়ে আছে। প্রেম উঠে যায়। সে উঠে যেতেই প্রত্যুষ তাকে পেছন থেকে ডাক দেয়, এই তোর সঙ্গে কথা আছে। প্রেম গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পিছন ফিরতেই বলল, আইনের লোক আবার বেআইনের লোককে কেন ডাকে? প্রত্যুষ গলারটাই ঠিক করে তৃষাকে বলল, তৃষা, চাবি নিয়ে তুমি আমার গাড়িতে উঠে বসো। তার দরকার নেই, যাও উঠে বসো গিয়ে। তৃষার মনটা আজ কেমন যেন লাগছে। এই যে প্রত্যুষ তার হাতে বাইন্ড এইড দেখে কেমন বিচলিত হলো। তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এসব নিয়ে তৃষার খুশির সীমা থাকতো না, তবে আজকে কেমন জানি একটা না চাইতেও লাগছে। তৃষা বাইরে চলে যেতেই প্রত্যুষ প্রেমের কাছে এসে বলল, আমি অনেক কিছুই লক্ষ্য করছি প্রেম, বি কেয়ারফুল। কেয়ার ফিয়ার তোমায় মানাই, আইনের লোক। একটু আগে তৃষার দিকে এমনভাবে তাকাচ্ছিলি কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। প্রেম, তৃষার জীবন যেন নষ্ট না হয়। জীবন নষ্ট করার মালিক আল্লাহ, আমি তো কেবল উছিলা। বাই দ্য ওয়ে, মেয়ে মানুষ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি। পারবেও না। চেষ্টা চালাতে থাকো, প্রমাণ পাবে না, কারণ অমন যোগ্যতা তোমার ভেতরে নেই। আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটিতে মন দিয়ে কাজ করো। কালই মাসে মাসে সরকারি মাইনে আর রেশন নিলেই তো হবে না, ঠিক করে কাজটাও করতে হবে। প্রত্যুষ রাগে কটমট করে চোখে চোখ রাখলো প্রেমের। প্রেম তার দিকে তাকিয়ে হাসছে। রাগটা যেন আরো বেড়ে গেল। সে দাঁত পিষে বলল, তোকে টেনে জেলে ফেলতে আমার 1 সেকেন্ডও লাগবে না। কেবল নানাবাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা প্রেম নেওয়াজের সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো, যা প্রেমের ভালো লাগে তার দিকে আবার অন্য কারো নজর বেশি যায়। আই ডোন্ট লাইক ইট ব্রো। যেটা আমার সেটা আমি ছিনিয়ে হলেও নিজের কাছে করে নিই। আমার জিনিসে অন্য কারো নজর পড়লে আমি জিনিসটাও নষ্ট করি। আর যে নজর দিয়েছে তাকেও মাইন্ড ইট। বলেই প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরির ঝুড়িটা হাতে তুলেই প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু শীতল বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠছে টুপটাপ শিশিরে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকে নীরবতা আরো গভীর হয়ে উঠছে। আকাশে গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আদো আলো আধারি। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে
চাঁদের আলো গাছপালার ফাঁক গলে নেমে আসছে বাগানের সরু পথে। তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে। দুজনের পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে। গাছের পাতায় জমে থাকা শিশিরের চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে। কথায় কথায় তৃষা প্রেমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে তেমন মিল নেই কেন? চোর আর পুলিশে কখনো মিল হয় শুনেছ? সময় হোক জানতে পারবে। প্রেম ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই, তাই হয়তো এত অদ্ভুত। তৃষা আর কোনো প্রশ্ন করল না, হাতটার দিকে তাকালো। বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইলেও চোখের সামনে ভেসে উঠছে প্রেম নেওয়াজ, যার বুক সে এই হাতটা দিয়ে স্পর্শ করেছিল, ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে? ওই অসভ্য লোকটার জন্য এত অনুভূতি কিসের? এসব তো মোটেও হওয়ার কথা নয়। গুড বয় রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টির কোনো দরকার নেই। তৃষা আর একটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন প্রেমাকে ডাকলো, এই যে প্রেমা ডার্লিং, শুনছ? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। প্রেমা পেছনে তাকাতেই বলল, কালু, তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি এটা মাথায় ঢুকে না? খালি ভাইয়ের ভয় দেখাস। তৃষার মাথায় কিছুই ঢুকছে না, তবে সামনের ছেলেটিকে সে চেনে। ওই যে সিদ্দিক নেওয়াজের ডান হাত, মুখলেসের ছেলে এটা, নাম মেহরাব, কিন্তু সবাই কালু বলেই ডাকে। রংটা একটু কালো, তাতে কম কোথায় জাক্কাস দেখতে। মেহরাব পুনরায় প্রেমাকে বলল, সিপাই আসো, কথা আছে। প্রিমা মুখ বাঁকিয়ে উত্তর দিল, যাব না তোমার সাথে চিপাই। আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে প্রেমার চোখ জলজল করে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে বলল, শুনে আসি ওই মদন কি দেখাবে, নইলে এখানেই দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। তৃষা ইশারায় সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু প্রেমার এখনো আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছেন। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার। তৃষার এই সুগন্ধিটা পরিচিত। সে অনুভব করল কেবল তার চুলেই হাত দেওয়া হয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে। পেছনে তাকানোর আগেই সেই ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখে বলল, হ্যালো সুইটহার্ট।